রেডি তোমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের যে প্রশ্নটা ছিল, এই যে এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে, এটার আগের প্রশ্নগুলো দেখে আসলাম। যেমন এখানে প্রশ্ন আছে নাইট্রাইট আয়নের সর্বমোট কয়টা ইলেকট্রন আছে, এটা প্রশ্ন। তারপরে প্রশ্ন হলো ফসফোনিয়াম আয়নের হাইড্রোজেন আয়ন সংখ্যা কত, ফরিদপুর জেলা স্কুলের প্রশ্ন। এটাই যদি যাই, হাইড্রোজেন সালফেট মূলকের যোজনী কত, এটা হচ্ছে একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন, ওই যে আসছে আর কি, লেফটেন্যান্ট আনোয়ার গার্লস ক্যাডেট কলেজে। ফসফেট মূলকের যোজনী কত, এটা আসছে হলো তোমার হলো রাজশাহী বোর্ড 2021 সালের প্রশ্ন। মানে গাইড থেকেই। নিচের কোনটা যৌগমূলক, এটা আসছে বরিশাল বোর্ড 2021 সাল। তারপরে প্রশ্ন নিচের কোনটা ধনাত্মক যৌগমূলক, এটা আসছে বরিশাল 21-এ। তো এইরকম টাইপের প্রশ্নগুলা আমরা সলভ করার জন্য কিছু বেসিক পড়বো, যেন এইগুলো মানে মুখস্থ করতে না হয়, আমরা জানি অ্যান্সার করতে পারি। তো প্রথমে জানতে হবে যৌগমূলক কি। শীট আছে তো নাকি? শীটের পেজটা একটু বের করি, আমি দাগিয়ে দেই, বাসায় যা যেন একটু স্টাডি করতে পারো। আমি তো তোমার আসলে রাস্তা দেখাইতেছি, তোমরা যারা বাসায় স্টাডি করবা তারাই ভালো করবা, আর যারা বাসায় রেগুলার স্টাডি করবা না তারা আসলে অত উন্নত করতে পারবা না, নিজেকে অত উন্নত করতে পারবা না। পেজ নাম্বার 5-এ দেখো লেখা আছে যৌগমূলক এবং তাদের যোজনী, বইয়ের মধ্যেও আছে এটা। আচ্ছা, যৌগমূলক শব্দটাকে প্রথমে অ্যানালাইসিস করছি বোঝার সুবিধার জন্য। অ্যানালাইসিস করলে আসে হলো যৌগ, আর আসে হলো তোমার মূলক। এখন যৌগ মানে কি? যৌগ মানে হচ্ছে একগুচ্ছ পরমাণু। গুচ্ছ শব্দের অর্থ দ্বারা বুঝাইছি, সেটা 2টা পরমাণুর গুচ্ছ হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, বুঝাইতে পারছি? অর্থাৎ একের অধিক পরমাণু থাকতে হবে। রাফি 2 দিন ক্লাস মিস করছে, একটু খারাপ হয়েছে, কারণ এই অধ্যায়টা হলো শুরু থেকে না পাইলে একটু ঝামেলা আছে, কিন্তু কপালে দুঃখ আছে। এখন মূলক শব্দটার অর্থ যদি জাস্টিফাইড করি বা অ্যানালাইসিস করি, তাহলে যার অর্থ দ্বারাই হলো আদান অথবা চার্জ। বাংলায় লিখলে বাংলায় চার্জ, ইংরেজিতে চার্জ। তাহলে মূলক মানে কি? চার্জ। তার মানে যৌগমূলক মানে দাঁড়ায় একগুচ্ছ পরমাণু থাকবে যাদের মধ্যে একটা চার্জও থাকবে। যাদের মধ্যে কি থাকবে? চার্জও থাকবে। তাই যেখানে লিখছি যৌগ হতে হবে তার মধ্যে আদান বা চার্জ থাকবে। নোট লিখছি যৌগের মধ্যে চার্জ থাকলে তাকে যৌগমূলক হিসাবে বিবেচনা করতে হবে। যেমন এইচ লিখলাম, এটা কি যৌগ না মৌল? মৌল। ডান পাশে পদতলে কোনো সংখ্যা নাই, তার মানে এটা পরমাণু। ডান পাশে পদতলে যদি কোনো সংখ্যা না থাকে, তার মানে একটা থাকলে সেটা হলো পরমাণু। পথে পরমাণু, পথে প্রতীক, তার মানে এটা হলো পরমাণু, যেটা হলো হাইড্রোজেন, তার প্রতীক। H2 দিলাম, ডান পাশে সংখ্যা আসছে, এটা কি পরমাণু? কথা বলো না কেন? না, এটা অণু। এটা কি? যেমন O2 আর লিখলাম O3, এটা হলো তোমার ডান পাশে পদতলে কোনো সংখ্যা নাই, দ্যাট মিনস 1 আছে, তার মানে এটা হলো পরমাণু। এটা কি? পরমাণু। আচ্ছা, আর এই দুইটা ডান পাশে পদতলে নাম্বারস আছে, তার মানে এরা হলো অণু। এরা কি? অণু। এখন এখানে আছে 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে। এখানে আছে 3টা পরমাণু, এটা অক্সিজেনের একটা স্পেশালিটি, যেটাকে বলা ওজোন গ্যাস। কি বয়স বলা হয়? এটা সবাই কিন্তু আবার পারে না। নর্মালি যারা আছে দ্বিপরমাণু। কি পরমাণু? মানে 2টা করে পরমাণু নিয়ে থাকবে। আচ্ছা, এরা কি কেউ যৌগের ভিতরে পড়ে না? এইগুলা হচ্ছে মৌল। এগুলা কি বলতো? মৌল। মৌল মানে হচ্ছে মৌল শব্দটা আসছে হলো মৌলিক থেকে। কোথা থেকে বলতো? মৌলিক। মৌলিকের সংক্ষেপে কি বলা হয়? মৌল। তাহলে এরা কি কেউ যৌগমূলক হওয়ার যোগ্যতা রাখে? যৌগমূলক হইতে হলে একগুচ্ছ পরমাণু হওয়া লাগবে। হ্যাঁ, একগুচ্ছ পরমাণু আছে, বাট একই পরমাণু, আলাদা হইতে হবে। আমি যদি এরকম লিখি H2O, এটা কি একগুচ্ছ পরমাণু নয়? একগুচ্ছ পরমাণু, এবং এরা হলো যৌগ। এটা কি? কেন? কারণ এটা যৌগ মানে হচ্ছে যৌগিক, অর্থাৎ যৌগিক থেকে যৌগ শব্দটা আসছে। যেমন একজনের নাম হলো নীলিমা, সংক্ষেপে তাকে আমরা নীলি বলে ডাকি। অনুরূপভাবে যৌগিককে সংক্ষেপে আমরা যৌগ বলি। কি বলি? যৌগ। তার মানে এটা হলো একটা যৌগ, কিন্তু এটার উপরে নিচে সামনে পিছে কোথাও কোনো চার্জ আছে, তাই এটা যৌগমূলক নয়, এটা শুধুমাত্র যৌগ। তাহলে যৌগমূলক হইতে হলে যৌগ হইতে হবে, আবার মূলক মানে চার্জও থাকতে হবে। কি থাকতে হবে? চার্জও থাকতে হবে। আমরা দেখি পরের স্লাইডে কি লেখা আছে।
বেসিক কনসেপ্টে লেখা হয়েছে একগুচ্ছ পরমাণু হইতে হবে, একগুচ্ছ পরমাণুর মধ্যে একটা আয়ন, তারা একটা আয়নের মতো আচরণ করবে। একগুচ্ছ পরমাণু কয়টা আয়নের মতো আচরণ করবে? একটা। এই যে দেখো এখানে একগুচ্ছ পরমাণু লিখলাম NH4, এই যে এটার মাথায় একটা প্লাসও দিলাম। একগুচ্ছ বলতে এখানে এই যে একটা নাইট্রোজেন আর হলো চারটা হাইড্রোজেন, তাহলে মিক্সড অবস্থায় একগুচ্ছ পরমাণু হইলো না, এবং তার মাথায় একটা প্লাস চার্জ আছে। তো এখানে বলছে একটি আয়নের মতো, মানে ওর আলাদা আলাদা কোনো পরিচয় নাই, মানে ও যেখানে যাবে এই 5 জনে মিলাই যাবে, এখানে আছে 1 আর এখানে আছে 4, এই 5 জনে মিলাই যাইতে হবে। যখন 5 জনে মিলে এক জায়গায় যায় কাজ করবো তখন একটা গ্রুপের মতো আচরণ করবে, তার মানে ওটা হচ্ছে একটা আয়নের মতো আচরণ করবে। কিসের মতো? আয়নের মতো। যেমন CO2, এটার মধ্যে কোনো চার্জ আছে? নাই, কিন্তু CO3 2 মাইনাস, এই যে এটার মধ্যে দেখো একটা চার্জ আছে। কয়টা চার্জ আছে? দুইটা মাইনাস চার্জ আছে। এখানে কেন দুইটা মাইনাস চার্জ আসলো সেটা একটু পরে আমরা সবাই বুঝবো, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে একগুচ্ছ পরমাণু হইতে হয় এবং ডান পাশে একটা চার্জ থাকতে হয়। কি থাকতে হয়? চার্জ। সেটা চার্জ হলো দুই প্রকার, একটা হলো পজিটিভ চার্জ আর একটা কি? এখানে এটার মধ্যে কোন চার্জ? পজিটিভ চার্জ। এটার মধ্যে কোন চার্জ? বুঝতে পেরেছ? ওকে। এখন এখানে বলতেছে একাধিক মৌলের, ভালো কথা, এই যেটা হলো একাধিক মৌলের, মানে হলো একটা হলো নাইট্রোজেন মৌলের আর একটা হলো হাইড্রোজেন মৌলের কতিপয় পরমাণু। এখন কতিপয় শব্দটা আনা হয়েছে এই জন্য, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, ফিক্সড করে বলা হয় নাই, নাম্বারটা নির্ধারণ করে দেওয়া হয় নাই, নাম্বারটা একটা কনস্ট্যান্টে নিয়ে আসা হয় নাই। আসো, নাম্বারটা হলো তোমার হলো চেঞ্জ করা হয়েছে, তাই শব্দটা দিচ্ছে কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে তাকে বলা হয় যৌগমূলক, এবং এটি একটি আয়নের ন্যায় আচরণ করবে, এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। এটা হলো বইয়ের লাইন। এটা কিসের লাইন? বইয়ের লাইন। এটা মনে রাখবা। যৌগমূলক ধনাত্মক হইতে পারে আবার ঋণাত্মক হইতে পারে। যেমন এই যেটা হলো ধনাত্মক যৌগমূলক, এটা হলো তোমার ঋণাত্মক যৌগমূলক। এখন যখন তুমি এইগুলা নিয়ে কাজ করবা এই বেসিক পয়েন্টস গুলো মাথায় রাখবা। যৌগমূলকের চার্জ সংখ্যায় তার যোজনী মানে কি? মানে হলো আমরা যদি দেখি আর কি, ধরো এখানে আমি যৌগমূলক কিন্তু এখন আমরা পড়ি নাই, জাস্ট লিখতেছি। ধরো আমি লিখলাম CO3 2 মাইনাস, NH4 প্লাস, তারপরে লিখলাম ধরো PO4 3 মাইনাস। তো আমরা তো এখন কোনটা যৌগমূলক সেটা তো আমরা চিনবো, যে একগুচ্ছ পরমাণু থাকবে এবং তাদের ডান পাশে কি থাকবে? চার্জ থাকবে। দেখো ওরা একগুচ্ছ পরমাণু, একগুচ্ছ পরমাণু, একগুচ্ছ পরমাণু, এবং ওদের মাথায় ডান পাশে সবারই কি আছে? চার্জ আছে। সুতরাং ওরা কি? যৌগমূলক। তো প্রথম লাইনটা এখানে লিখছে যৌগমূলকের চার্জের সংখ্যা, নট চার্জ, শুধুমাত্র সংখ্যাটাই তার যোজনী। এখন যদি তোমার কোশ্চেন করি যে এর যোজনী কত, তাহলে কত বলবা? এই যে এই সংখ্যাটা হলো তার যোজনী। এর যোজনী কত? মানে মনে মনে এখানে একটা 1 আছে, তাহলে 1। এর যোজনী কত? 3। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? ওকে। যৌগমূলক যদি ফ্রি থাকে তাহলে চার্জ সহ লিখতে হবে, চার্জ ছাড়া লেখা উচিত না। ধরো ও কারোর সাথে এখনো যুক্ত হয় নাই, ওর আশেপাশে কাউরে দেখতেছো, কিন্তু ও ধরো যদি সোডিয়ামের সাথে যুক্ত হইতে চায়, তাহলে ধরো আমি লিখলাম CO3 2 মাইনাস, এখনো যুক্ত হয় নাই, হবে। তাহলে এখন যোজনীর তো আমরা একটা নিয়ম শিখছি, এই যোজনী ওর ডান পাশে পদার্থ ওর নিচে লিখলাম, আর সোডিয়ামের যোজনী গ্রুপ 1 এ থাকলে ওই যে আমাদের আলসিয়াম যেটা বললো যে যোজনী, তো আমরা হচ্ছে একটু মুখস্থ করে ফেলেছি, আমরা মুখস্থ কিন্তু করবো না, সোডিয়াম গ্রুপ 1 এর ধাতু, তাই না? এই যে আমি 3 দিন 4 দিন তোমরা আমার কথা শুনতে শুনতে একটা সময় দেখবা যে তোমার এটা মানে ব্রেনে গেঁথে গেছে যে গ্রুপ 1 সোডিয়াম গ্রুপ 1, আর গ্রুপ 1 হলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 1, সুতরাং যোজনী 1। ওকে, 3-4 দিন প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপরে সামহাও ধরো তুমি অন্য একটা অধ্যায়ে চলে গেছো, ভুলে গেছো, নো প্রবলেম, আবার যখন রিভিশন আসবা মনে পড়বে। তৃতীয়বার যখন রিভিশন দিবা দেখবা এটা তুমি আর ভুলতেছো না। মানে পড়াশোনাটা এমন লজিক দিয়া তুমি পড়বা। তাহলে সোডিয়ামের যোজনী হলো এখানে 1। তাহলে যোজনী যদি তুমি এক্সচেঞ্জ করো, এই যে একটা লাইন লেখা আছে, যৌগমূলক যখন অন্য কোনো পরমাণু বা আয়নের সাথে যুক্ত হয় তখন চার্জ মুক্ত হয়ে যাবে, মানে চার্জ আর থাকবে না। কেন থাকবে না? কারণ ধাতুরা নরমালি কোন চার্জ যুক্ত? প্লাস চার্জ যুক্ত। কোন চার্জ যুক্ত? এই যে 2, তাহলে এই 2 ওর ডান পাশে পদতলে আসবে না? তাহলে এখানে সোডিয়াম নরমাল কয়টা দাঁড়াইলো? 2টা। তাহলে আমি পাশে একটা অ্যানালাইসিস করি, এখানে একটা সোডিয়াম লিখলাম, এখানে একটা সোডিয়াম লিখলাম। এখন ধাতুরা সবসময় ইলেকট্রন ত্যাগ করে, ধাতুরা সবসময় কি করে?
তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস চার্জ হয়ে থাকে, সোডিয়াম একটা ইলেকট্রন প্লাস চার্জ হয়ে থাকে। এখন এখানে 2 মাইনাস মানে কি, মনোযোগ দাও, 2 মাইনাস মানে কি, দুইটা মাইনাস। 2 মাইনাস মানে হচ্ছে দুইটা মাইনাস। আমি 2 রে ধরো এখান থেকে সরিয়ে দিলাম, 2টারে সরিয়ে দিয়ে আমি 2টা মাইনাস আলাদা আলাদা করে লিখলাম। তাহলে যখন কেউ বন্ড গঠন করবে তখন এই ইলেকট্রনটা অরে দিয়ে দিব, এই ইলেকট্রনটা অরে দিয়ে দিব। অর্থাৎ এটা হলো একটা গর্ত, এই গর্তের মধ্যে এটা এসে প্রবেশ করবে, এই গর্তের মধ্যে এসে এটা প্রবেশ করবে। তাহলে মুক্তভাবে এখন যদি চার্জগুলো মুক্ত হয়ে গেল, অর্থাৎ এখানে একটা দুইটা লিখলাম Na2, আর এই যে তোমার হলো CO3। তাই এখানে বলা হয়েছে যৌগমূলক যখন অন্য কোনো পরমাণু অন্য কোনো আয়নের সাথে যুক্ত হয় তখন তাদের মাথায়, এখানে কি এখন চার্জটা আছে? কিন্তু ও যখন একা একা আসছিল তখন ওর মাথায় 2 মাইনাস সহ আছে। তাই বলা হয়েছে যৌগমূলক যখন ফ্রি থাকবে, মানে কারোর সাথে যুক্ত অবস্থায় থাকবে না, তুমি এমনি এমনি লিখবা, তাহলে তোমার ওই চার্জের সংখ্যাটা উল্লেখ করা লাগবে। কিন্তু কারোর সাথে যদি যুক্ত অবস্থায় থাকে, যৌগ গঠন আকারে থাকে, তখন ওই চার্জটা লিখবা না। যৌগমূলকের চার্জ সহ চার্জের সংখ্যা হলো তার জারণ সংখ্যা। এই টপিকটা এখন শুধু বোঝার জন্য আমরা লিখে রাখলাম। জারণ সংখ্যা টপিকটা হলো 7 অধ্যায়ের। এখন জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কেন হয়, জারণ সংখ্যা কিভাবে হিসাব করতে হয়, জারণ সংখ্যা দিয়ে কিভাবে ম্যাথ করতে হয়, এই সব পড়াটা হলো 7 অধ্যায়ের। আমি শুধু সেন্স দিয়ে রাখলাম যে যদি তুমি এই যে যেমন ওর ক্ষেত্রে যদি তুমি 3 লেখো তাহলে এটা হলো যোজনী, আর যদি তুমি এরকম লেখো সামনে চার্জ দিলা দিয়া 3 লিখলা তাহলে এটা হলো জারণ সংখ্যা। এইভাবে খালি মনে রাখো। তাহলে যোজনীর সামনে কোনো চার্জ থাকবে না, কিন্তু জারণ সংখ্যার সামনে চিহ্নটাও থাকবে, চার্জটাও থাকবে, সংখ্যাটাও থাকবে। বুঝাইতে পারছি? জাস্ট এইটুকু আপাতত মনে রাখো। কেন আসলো এটা আমরা 7 অধ্যায় থেকে শিখবো, কারণ 7 অধ্যায়ে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে পড়াশোনা আছে, জারণ সংখ্যা নিয়ে পড়াশোনা আছে। মনে থাকবে ইনশাল্লাহ? কথা কি বুঝছো? এই 5টা পয়েন্ট তুমি আপাতত এইটুকু মনে রাখো। এবারের পয়েন্ট আসো যৌগমূলক। তাহলে আমি তো এই যে যৌগমূলক নিয়ে আলোচনা করলাম, যৌগমূলকগুলা কেমন দেখতে আর এগুলা কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে এখন কথা বলি। যৌগমূলক এখানে আমরা যে লেভেলে আছি, মাধ্যমিক লেভেলে 3 ধরনের যৌগমূলক নিয়ে কাজ করতে হয়। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো একযোজী। এই শব্দটুকুকে অ্যানালাইসিস করলে আমরা পাই 1 প্লাস যোজনী। তার মানে দাঁড়াইলো যাদের যোজনী 1, যোজনীকে সংক্ষেপে যোজী বলে, যাদের যোজনী 1 তাদেরকে একযোজী যৌগমূলক বলা হয়। এই যে লেখা আছে যে সকল যৌগমূলকের যোজনী 1 তাদেরকে একযোজী যৌগমূলক বলে। ক নাম্বার প্রশ্ন আসতে পারে, শীটের মধ্যে দাগ দিয়ে সাথে সাথে। একযোজী যৌগমূলক মনে রাখার কৌশল এই যে দেখো, ফস, এম, হাই, বাই, ছায়া, নাই, নাই। এই ছন্দ দিয়ে তোমার এটা কয়েকদিন প্র্যাকটিস করা লাগবে। তাহলে একটু আগে আমরা যেটা দেখাইলাম যে যাদের যোজনী যত তাদের চার্জের সংখ্যাটা তত, তাই না? তাহলে এদের সবার মাথায় কয়টা করে চার্জ থাকবে? একটা করে। সেটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। তো কার নাম মনে রাখবো? ফসফোনিয়ামের নাম মনে রাখবো। বলো তো কি বলছি? তাহলে এই যে প্রশ্নটা ছিল এই জায়গায়, এটা না, এই যে প্রশ্নটা আসছে এখানে আসছে হলো, হ্যাঁ এই যে আসছে হলো এখানে এই যে ফসফোনিয়াম, ফসফোনিয়াম আয়নের হাইড্রোজেন আয়ন কয়টা? তো ফসফোনিয়াম, ফসতে কি আসলো বলো তো? ফসফোনিয়াম, ফসতে কি? ফসফোনিয়াম। আচ্ছা, আর এমতে হলো অ্যামোনিয়াম, আর হাইডতে হাইড্রোক্সাইড, বাইতে কয়েকটা মনে রাখা লাগবে। বাইতে বাই কার্বনেট, বাইতে বাই সালফেট, বাইতে বাই সালফাইড। এটা 8, এটার নামে শেষে আছে 8, এতে একার আর ট, এটার নামে শেষে উচ্চারণ আছে 8, আর এটার নামে শেষে সরেয়া আর রাষ্ট্র ই, এই হলো তোমার ট, এটার নামে শেষে আছে হলো তোমার আইট। তাহলে দেখো একটু ভালো করে মনে রাখবে, এখানে কোনোটার ক্ষেত্রে ড, কোনোটার ক্ষেত্রে ট, উল্টাপাল্টা করা যাবে না। ছায়া, হ্যাঁ আচ্ছা, আমাকে আর 5 মিনিট টাইম দাও, মোটামুটি ক্লিয়ার ধারণা আসবে যে এটাতে কি করবা। ছায়া, ছায়ার 2টা জিনিস মনে রাখার কৌশল। এক ছায়াতে হলো ছায়া নাইট, এই যে আইট, আর একটা হলো ছায়া নেট, এট। এটা আসলে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখা লাগবে। আর নাইতে নাইট্রেট, আর একটা হলো নাইট্রাইট। আচ্ছা, এট উচ্চারণ কাদের ক্ষেত্রে হবো? যাদের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবো। বলো তো কি বলছি? যাদের মধ্যে অক্সিজেনের পরিমাণ একটু বেশি থাকবে সেগুলো হলো এট, আর যাদের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকবে সেগুলো হচ্ছে তোমার উচ্চারণের ক্ষেত্রে হবে আইট। কি উচ্চারণ হবে? আইট।
আচ্ছা, ফসফোনিয়াম এর সংকেত হলো PH4, অ্যামোনিয়াম এটা হলো NH4, হাইড্রোক্সাইড OH মাইনাস, বাইকার্বনেট HCO3, বাইসালফেট HSO4। এই যে আইট অক্সিজেনের পরিমাণ একটু কম হবে SO3, সায়ানাইট সায়ানেট CNO, নাইট্রেট NO3, নাইট্রাইট তার মানে হলো 2। এখন এদের সবার যোজনী 1, তার মানে এদের সবার মাথায় একটা করে চার্জ থাকবে। কয়টা করে? একটা। এখন সেই চার্জটা কোন চার্জ বুঝবা কিভাবে? আমি কয়েকদিন যাবত পড়াইতেছি মোটামুটি, যে যাদের নামে শেষে আম থাকে তাদেরকে ধরে নিবা হলো ধাতু। তাদেরকে কি ধরবা? ধাতু। তাহলে এই দুইটার মধ্যে দেখো আম আছে, এরা তো ধাতু না, ধাতুর মতো ক্যারেক্টার দেখাবে। এখন ধাতুর মধ্যে আবার কোন চার্জ থাকে? প্লাস চার্জ। ধাতুর মধ্যে কোন চার্জ থাকে? তার মানে এই দুইজনের মাথায় প্লাস, বাকি যা আছে সব মাইনাস। এইভাবে মনে রাখলেই চলবে। কয়টা করে দিব? একটা। জিজ্ঞেস করো কেন? কারণ এদের যোজনী কত? 1। যোজনী কত? বুঝছো তো? এইবার আসো পরেরটায়, দ্বিযোজী যৌগমূলক। যাদের যোজনী 2 তাদেরকে দ্বিযোজী যৌগমূলক বলে। বলো তো কি বললাম? যাদের যোজনী 2 তাদেরকে আমরা বলতেছি হলো দ্বিযোজী যৌগমূলক। এই যে সকল মৌলের যোজনী, যে সকল যৌগমূলকের যোজনী 2 তাদেরকে দ্বিযোজী যৌগমূলক বলা হয়। দ্বিযোজী যৌগমূলক মনে রাখার কৌশল হলো কাঁচা ঠাসা, এটা হলো পাশা। পাশা না করে আমরা এইভাবে বলতে পারি পাইসা, আরো সহজ হবে। পাইতে পাইরো, সাথে সালফেট, কো ডাইসি পাশ। তাহলে কাঁচা ঠাসা পাইসা ক্লোডাইসি। তোমরা এটার নিচে এরকম গোল করে পাইসাও লেখা নাও, একটু পাইসা লেখা নাও, পাইসা। যৌগমূলক যদি না শেখো তাহলে তুমি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে যায় কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে ম্যাথ করতে পারবা না। সপ্তম অধ্যায়ে আমি যখন বিক্রিয়া করাবো তখন তোমার এগুলা মুখস্থ করা লাগবে, মানে ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। এটা ছাড়া তুমি হচ্ছে 6 অধ্যায় ভালো বুঝবা না, 7 অধ্যায় ভালো বুঝবা না, 8 অধ্যায় ভালো বুঝবা না, 9 অধ্যায় ভালো বুঝতে পারবা না, ইভেন দো 10 অধ্যায় বুঝতে পারবা না, মানে মুখস্থ করার মতো লাগবে। এই জন্য এই যৌগমূলকগুলো এনি হাউ যেভাবেই হোক প্র্যাকটিস করে করে লিখে লিখে নিজের ব্রেনে সেট করা লাগবে। অ্যানায়ন ক্যাটায়ন সামনে আসতেছে আমাদের শীটের সামনে, এটা একটু দেখো এখন। তো এই জায়গায় আমরা যেটা দেখতেছি সেটা হলো কাতে কার্বনেট। বলো তো কি বললাম? তো কার্বনেট যৌগমূলকটা হলো CO3, সাথে সালফেট, এই যে এখানে আছে 8। এটার যদি অ্যানালাইসিস করি, এখানে লিখলাম সাল ফয় একার ট, তাহলে অ্যানালাইসিস করলে হয় সাল ফ, এই একার ডাইজ এই জায়গায় লিখলাম, আর হলো ট। এখন আমরা সবাই জানি একার মানে কি? এ, কথা বল না কেন? আর হলো এখানে তোমার হলো ট, তাহলে নামের শেষে আসলো 8। তাহলে দন্তের সাথে সালফার, তাহলে এটা হলো সালফারের হবে। আর এখানে দেখো যে এটা যদি অ্যানালাইসিস করি, সাল ফাইকার ফাইট, এই যে সরিয়া, এটার বদলে দিলাম সরিয়া রাষ্ট্রইট আইট, তাহলে নামের শেষে আইট থাকলো, তার মানে এটা অক্সিজেন উপরে যেটা ওটা হাইস্ট, তার চেয়ে একটা কমবো। তাহলে সাল, ও ভুল হয়েছে একটু, সরি, এটা হবে 4। তাহলে আমি এখানে দিলাম 4, আর এটা হবে তোমার 3। মনে থাকবে? আচ্ছা মুছে দেই, মানে অমনোযোগী হয়ে গেছে। CO3, তাহলে এটা হবে SO4, তাহলে সালফাইড, এটা হবে SO3। এখন আসো থাসা, থাসাতে হলো থায়োসালফেট, এটা হলো S, এই যে এই একটা S, এই একটা S, দুইটা, আর এই 4 আর 3 7, এই হলো 7। ও একটু ভুল হইলো, সরি। আচ্ছা, এই জায়গায় হবে S2O3, এই পাইরোসালফেটটা হবে এমন, এটা মিলা হলো তোমার হচ্ছে S2O7, এটা হলো পাইরোসালফেটের সংকেত। ক্রোমেট এখানে দুইটা, বুঝছো? শীটে আছে একটা হলো CrO4, আর একটা হলো CrO3। তাহলে তোমরা একটু রিয়েলাইজ করো তো কোনটা 8 হবে আর কোনটা 8 হবে। এটার নাম হবে তাহলে হচ্ছে ক্রোমেট, আর এটার নাম হবে হচ্ছে তোমার ক্রোমাইট। আচ্ছা ওকে ফাইন। এবার আসো ডাই, তার মানে দুইটা ক্রোমেট। এখন এই CR মিলে এখানে লিখলাম CR2, 4 আর 3 হলো 7, এই যে হলো ডাইক্রোমেট। আর লাস্ট ওয়ান ইজ দ্যাট SiO3।
আচ্ছা, এদের যোজনী কত বলো তো? 2। তার মানে সবার মাথায় চার্জ কয়টা থাকবে? 2টা। আমি এই যে জায়গায় লিখলাম 2 2 2 2 2 2 2। এখন কে বলবে এদের মাথায় 2টা যে চার্জ দিলাম, চার্জ কোনটা হবে, প্লাস নাকি মাইনাস? কিভাবে মাইনাস হবে? মানে ওই আমরা ছন্দ দিয়ে মনে রাখতেছি, এগুলো জাস্ট ট্রিক্স, ইজ নট রুল। মানে আমরা বলেছিলাম যে আম থাকলে ধাতু হয়, ধাতু নর্মালি প্লাস চার্জ যুক্ত হয়। আমের বাইরে যেগুলা থাকবে সেগুলো হলো তুমি হচ্ছে অধাতু। তো অধাতু সাধারণত মাইনাস চার্জ যুক্ত হয়। এগুলা তো আর ধাতু অধাতুর মধ্যে পড়তেছে না, ওদের সাথে মিলিয়ে আমরা শিখতেছি যাদের নাম সে আম থাকবে তারা প্লাস চার্জ যুক্ত। তো এখানে কোনোটার নাম সে আম আছে, তাহলে এগুলা কোন চার্জ যুক্ত? মাইনাস। তাহলে আমি এখানে দিলাম মাইনাস 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 মাইনাস। এ পর্যন্ত কারো সমস্যা? লাস্ট ওয়ান, ত্রিযোজী যৌগমূলক। যে সকল যৌগমূলকের যোজনী 3 হয় তাদেরকে ত্রিযোজী যৌগমূলক বলে। মনে রাখার কৌশল হলো বোন, ফস, আর্টসে, ফস, আর্টসে। ফস দ্বারা এখানে সাপ বুঝাইলাম, আর আর্টসে দ্বারা এখানে আসে বুঝাইলাম। এমনি জাস্ট রূপক অর্থে এই জিনিসটা তোমাকে আমি বুঝাইতেছি। কাল্পনিক অর্থে ধরো সিলেটে সাপে যদি ধরে ফস বলে, আর্টসেতে অনেকেই আর্টসে আসছে বলে, তাহলে ধরো তার ভাই বোনকে বলতেছে এই এই আপু আপু সাপ আসতেছে, তো এই শব্দটাকে ঘুরে আসে বলতেছে বোন ফস আসছে ফস আসছে। এটা জাস্ট মনে রাখার কৌশল। এখন বনতে কি? বনতে হলো বোরেট। বলো তো কি বললাম? বোরেট। তাহলে বোরেটের হলো BO4। হ্যাঁ, আচ্ছা, BO3 ভালো করে, আচ্ছা 1 মিনিট। বোরেট, বোরেট একটু দেখে নেই, মেবি BO3, আমারই ভুল হতে পারে। আচ্ছা, BO3। আচ্ছা দেখো, আচ্ছা অর্থবোরেট, এটার নাম হচ্ছে তোমার টেট্রাবোরেট, মেটাবোরেট, BO2 মাইনাস 3 মাইনাস। আচ্ছা বোরেট, তাহলে বোরেট ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে বোরেটে হলো BO3, ফসফেট PO4, ফসফাইট PO3, আর্সেনেট এজ হলো আর্সেনিক, আর এ হলো O4, আর্সেনাইট তাহলে AsO3। এদের যোজনী কত বলো তো? 3। এদের মাথায় চার্জ কত হবে? সবগুলা 3 3 3 3। যোজনী 3, তাহলে চার্জের সংখ্যা হলো 3। প্লাস দেবো না মাইনাস দেবো? মাইনাস। আচ্ছা সাফাত বলো, তুমি আমার এমনি একটা যৌগের নাম বলো তো আমাকে, যে কোনো একটা যৌগের নাম বলো আমাকে। আচ্ছা আরো দু একটা বলতে থাকো। গুড, বসো। এই জায়গায় লিখলাম, ও একটা বলছে ক্যালসিয়াম বাই কার্বনেট। এতক্ষণ ধরে যত বেসিক পড়াইলাম, ক্যালসিয়াম হলো আমরা জানি Ca। এখন বাই কার্বনেট কোথায় পড়ে আসছে? একটু থিঙ্ক করো, থিঙ্ক করো। এম হাই বাই সায়ানাই নাই, এক যদি যৌগমূলকে পড়াইলাম, এম হাই ফস, এম হাই বাই ছায়া নাই নাই। তাহলে আমরা এখন ওইখানে যাই, এই যে বাই কার্বনেট কোনটা এখানে? এই যে এটা না রাফি, বুঝছো? তাইলে এখন তোমার ফ্রেন্ডরা এগুলা হচ্ছে মুখস্থ করবে, তুমি হলো এক্সপ্লেনেশন করবা, এটা যে এটা ধরবা, দেখবা বলবে এটা এইভাবে আছে। বাই কার্বনেটের সংকেত একটু আগে শিখছো, HCO3 মাইনাস। এখন বলো যোজনী কত এটার? যোজনী হলো 1, তাই এটার নিচে হলো 1 লিখলাম। এটার যোজনী কত? আলসামি, আমাদের
মানে আমার প্রিয় স্টুডেন্ট, সে বলছিল যে আমরা কিন্তু মুখস্থ করে ফেলেছি। ক্যালসিয়াম কোথায় যেন আছে বলো তো দেখি? এই যে গ্রুপ 2 এ আছে। গ্রুপ 2 এ যারা আছে তাদের সবার ব্যালেন্সই হলো 2, তাই না? মুখস্থ আমরা অবশ্যই করব না, আমার অন্ততপক্ষে আমার স্টুডেন্ট যারা, তাহলে ওর যোজন হলো 2, তাই না? তোমরা সবাই আমার প্রিয় স্টুডেন্ট, কিন্তু ওর ওই কথাটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এখন ভালো লাগছে ও বলছো দেখেই তো মানে ইনফরমেশনটা আমাদের সামনে আসলো যে যোজনী এখন এই যুগে আইসাও বিয়নের মতো স্টুডেন্টদের মুখস্থ করায়। দুঃখজনক না এটা? সেটাই আর কি। এখন দেখো আসো, তাহলে যোজনী এখানে 2, তোমাদের তো দেওয়ার মতো অনেক, নেওয়ার মতো অনেক ক্ষমতা, দিব না কেন? তো এখন এখানে যদি 2 হয়, এখন দেখি রাফির কতটুকু মনে আছে, যোজনী কোন দিক থেকে কোন দিকে নেবো বলো দেখি কতটুকু মনে আছে। তুমি তো সেই দিন রাফি তোমার নিয়ে একটা কথা বলছি, বিস্ফোরক মন্তব্য করছি সবার সামনে বলি। আমি ওই দিন ওদের বলছি যে আমি রাফিরে দেখলাম মানে মেয়েদের সাথে হাঁটতে হাঁটতে আসতেছে, তো সকালে। না না, ভুল না, রাফি আমার ও বলুক যে ও আসছে কিনা, সবার সামনে আসছে। ওগুলো হলো মানে আমি ওরকম কিছু বলতেছি না, ও বাবুদের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, ওরাও কথা বলতেছে, ও কথা বলতেছে। সেখানে 3 জন ছিল আর আমাদের রাফি একজন, 3 জন না রাফি? আচ্ছা, আমি হইলাম ইয়েতে অটোতে, ওরে হাঁটা থেকে পিছন থেকে চিনছি। আমি একবার ভাবছি যে ওরে ডাইকা রিক্সায় উড়ে নিয়ে যাই, কিন্তু যখন পরে বুঝলাম যে ও হলো ওদের সাথে অ্যাটাচড, মানে গল্প করতে করতে যাচ্ছে, পরে এই জন্য আর ডাক দিই নাই। বুঝছে, ওটা সমস্যা নাই তো। আমাদের কথাগুলো কি রেকর্ড হইলো? রাফির কথা মনে আসে নাই মনে হয়। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা যাই হোক, ওইটুকু আমি কেটে দিব নি। এখন দেখো, হ্যাঁ রাফি এখন আমাকে বলো কার্যজনী কোন জায়গায় পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, বাইকার্বনেটের কাছে যাবো, তাই না? তো এখানে কোন ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা লাগবে? ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে তো ওরা ওরা কয়টা আয়নের মতো আচরণ করবে? বলবে মিথি বলবে কয়টা আয়নের মতো আচরণ করবে? এই যে এখানে পড়ে আসছিলাম, এই যে এখানে পড়ে আসছিলাম যে ওরা হলো একটা আয়নের মতো আচরণ করবে। এই যে যোগমূলক কোন পরমাণু বা অন্য আয়নের সাথে যুক্ত হলে কোথায় জানি দেখলাম একটা আয়নের মতো আচরণ করে। কই? এই যে একটা আয়নের মতো আচরণ করে। হায় আল্লাহ, হ্যাঁ। তো একটা আয়নের মতো যদি আচরণ করে তাহলে ওরা এখন তুমি যদি এই 2 এখানে লেখো তাহলে 32-এর মতো হয়ে গেল না? কথা বলো না কেন? যেন না হয় তার জন্য সায়েন্টিস্টরা বলছে আপনারা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তাই আমি মাইনাসে একটু পরে উঠাই, এখনো তো ওরা দেখা দেখি করতেছে, এখনো দুইজনে এখনো বন্ডিং হয় নাই, বুঝো নাই? তুমি বাজারে গেছো মানে কেবলমাত্র বলতেছো ভাইয়া আলু কয় টাকা কেজি, বাই যায় নেই তো ধাপ করে ব্যাগে উড়াও না, উড়াইলে তো মাইর শুরু হবে, বলে টলে টাকা টুকা দিয়া। তো এখানে 1, তাহলে ফলাফল এই যে সিএ ওকে সিএ এইচ CO3, এই যে ব্র্যাকেট দিয়ে এখানে 2, তাহলে এইটুকুর নাম ক্যালসিয়াম, এইটুকুর নাম বাইকার্বনেট, এই পুরাটুকু হলো ক্যালসিয়াম বাইকার্বনেট। এখন এই যে যখন যুক্ত হয়ে গেছে তখন আর চার্জ লিখি নাই, তাহলে এই যে এটা হলো সংকেত। এটা কি মুখস্থ করে মনে রাখা যাবে? না। তোমার এখন বাসায় কাজ হলো আগামী 1 সপ্তাহ বাসায় পড়ার স্টাইল, যারা ধরো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ে, ওরা একদিনে কোনো কিছু নিজের ভিতরে ব্রেনে বা নিউরনে আপলোড করে না, দীর্ঘদিন প্র্যাকটিস করে। এখন বাসায় যে স্টিকি নোট আছে না, কথা বলো না কেন? গ্রুপ 1-এর জন্য একটা স্টিকি নোট, ওটা লেখা টেবিলের এক কর্নারে রাখবা। গ্রুপ না, একযোজি যোগমূলক, দ্বিযোজি এক জায়গায় রাখবা, ত্রিযোজি যেটা পড়ার ফাঁকে ফাঁকে একটু দেখবা, অথবা হ্যাঁ খুলে না লিখে, ইয়েস। আর হলো কাগজে লিখে হাতে নিয়ে ঘুরে বেড়াবা। ধরো ওয়াশরুমে গেছো, ওটা হাতে করে নিয়ে গেল, ওয়াশরুমে লাগিয়ে নিতে পারো, এটাও একটা ভালো দিক, মানে কিন্তু উড়িয়ে দেওয়ার কিছু নাই। যারা ভালো স্টুডেন্ট তারা ওখানে বসে পড়ার রিভিশন দেয় অনেক সময়। আচ্ছা, প্লেটের মধ্যে তো লাগানোর প্রয়োজন নাই, মানে খাবার টেবিলের পাশে লাগাইতে পারো, অথবা যদি টেবিলের উপরে যদি প্লাস্টিক থাকে, ওই
না, মোবাইলে এটা আমি বিশ্বাস করি না, বিকজ অফ দ্যাট মোবাইলে গেলে মানুষ ডুবে যায়। হলো মোবাইলেরই ধরো আচ্ছা আচ্ছা ফানে মুড়ে গেছো, আমি তো আসলে ফানে ছিলাম না। আচ্ছা এটা গেল। আচ্ছা গুড, ও একটা ভালো পয়েন্ট ধরছে। যারা হলো বিসিএস ক্যাডার বা যারা বিসিএস এর জন্য বা ভার্সিটির জন্য পড়াশোনা করে, তো এরকম তো কারোর সাথে এখনো ওঠা বসা হয় নাই। যদি তাদের জায়গায় যায়, দেখো আমি টয়লেট বলতে আসলে কথাটা বলতে হয়তো বা একটু অন্যরকম হয়েছে। ওয়াশরুম ফর এক্সাম্পল, গোসল করতে গেছে ওটা দেখে একটু গোসল করে, বা ধরো গোসল করতেছে পড়াটা একটু রিভিশন করতেছে এরকম। না না, হাইসা উড়ে দিও না, একটা সময় আসবে তোমাদের। তো এবার সান বলো, সান একটা যৌগের নাম বলো। না না, নাম বলতে হবে, নাম তাড়াতাড়ি বলো। আচ্ছা, কার্বন মনোক্সাইড যৌগমূলক দেওয়া হয় নাই, ওটা পরমাণুতে হয়েছে, তাড়াতাড়ি করা লাগবে। আচ্ছা হ্যাঁ বলো মালিহা, কি বললে বলো, তুমি একটা যৌগের নাম বলো। ম্যাগনেসিয়াম। আচ্ছা গুড, ও যেটা বলছে সেটা হলো এইদিকে তাকাও, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার মধ্যে যৌগমূলক নাই। যৌগমূলক আলা একটা কি বলো, একটা যৌগমূলকের নাম বলো আর একটা ধাতুর নাম বলো, যাও। এইখান থেকে দেখে বললেও তো হয় পাগলা। আচ্ছা ফসফেট, আচ্ছা ফসফাইট না, এটা নিতে বললা, হ্যাঁ নিলাম। PO3 তাই না, 3-। আচ্ছা একটা ধাতুর নাম বলো, তুমি বসো এখন। আরাফ একটা ধাতুর নাম বলো তো। সামি বলো একটা ধাতুর নাম বলো। হ্যাঁ ম্যাগনেসিয়াম, হ্যাঁ বসো, লিখলাম ম্যাগনেসিয়াম। এখন আমাদের কি করতে হবে, এইটুকুর যোজনী কত 2, আর এই যে মাথায় 3, এইটুকুর যোজনী কত 3, তাই না? যোজনী দুইজনের মধ্যে কি কাটাকাটি যায়? যায় না। তাহলে আমরা এক্সচেঞ্জ করে ফেলি, ব্র্যাকেট দেই, এই জায়গায় ব্র্যাকেট দিলাম। এইবার হলো আমরা এই 2 নিয়ে এখানে বসাইলাম, এই 3 নিয়ে এই জায়গায় বসাইলাম, ফলাফল আসতেছে Mg3 অকে Mg3 আর PO3 ব্র্যাকেট অফ 2, এইটুকুর নাম ম্যাগনেসিয়াম, এইটুকুর নাম ফসফাইট। তাহলে এটার নাম কি দাঁড়ায়? তোমরা কি বুঝছো এবার? তাহলে যৌগমূলকের দরকার আছে কি নাই? বুঝতে পারছি সবাই? এই বুঝছো সবাই? সামনে আরো তো মজার জিনিস আসতেছে। আচ্ছা শুরু করলাম এখন, আমরা যেগুলো শিখলাম ওইখান থেকে। তো এইখানে যে প্রশ্নটা আসছে 110 নাম্বার, এটা আমি যে এইগুলা নিচ্ছি এগুলো পাঞ্জিরি গাইড থেকে আমরা প্রশ্নগুলো আমি কালেক্ট করছি, এই জন্য বলে দিলাম। পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠার মানে সাথে এই প্রশ্নটা মিলে যায়, মানে এটার ডেটা এই কোথাকার ডেটা লাগবে, 87 পৃষ্ঠার জ্ঞান লাগবে। তো এখানে বলছে নাইট্রাইট, এই যে এখানে আইট আছে না, নাইট্রাইটের সংকেত তোমরা এখন খুঁজে বের করবা, ওটা দেখে এটাই প্র্যাকটিস, খুঁজে বের করে আমার বলবা তাড়াতাড়ি। NO দেখে বলো, দেখে বলো। আর এক NO2, গুড, NO2, NO2 আর NO3। এখন এখানে মাইনাস, এই জায়গায় মাইনাস, অক্সিজেন এখানে কম, তাহলে এটা হবে নাইট্রাইট, আর এটা হবে নাইট্রেট। আমি তোমাকে রাস্তা দেখাইতেছি, তুমি বাসায় পড়বা কি পড়বা না, ইটস আপ টু ইউ। তারপর আমি অনেক সময় চেষ্টা করি, বলি যে মারবো, অমুক করবো তমুক করবো, কিন্তু আসলে এখানে মারা হয় না। কিন্তু আমি যে ইনস্টিটিউটে ফিজিক্স টিচার, ওই জায়গায় যে মাইট দেয় ওগুলো দেখলে অবাক হবা। তো তোমরা নিজে থেকেই কাইন্ডলি একটু ভালো করে পড়ো। পুলিশ লাইনে কি করছিল? ও ওদের হচ্ছে টাইম আসতে আসতে অনেক লেট হয়, যাইতে অনেক লেট হয়, এই জন্য ওরা একটা প্রস্তাব দিচ্ছে, কিন্তু ওই প্রস্তাবে আমি মানে ভালো লাগে নাই, তার জন্য বাদ হয়তো বা, কিন্তু তারপরে আলাপ হয় নাই। তো এখন দেখো এখানে বলতেছে এর সর্বমোট মানে কি বলো তো? অবশ্যই সবগুলা যোগফল। এখন এখানে বলছে কি সংখ্যা বের করতে বলছে? ইলেকট্রন। তাহলে এদের সবার ইলেকট্রন এখন খুঁজে বের করা লাগবে। এখানে কি আছে? আছে নাইট্রোজেন। এখানে কি আছে?
অক্সিজেন অক্সিজেন, কয়টা অক্সিজেন? দুইটা না? যে কোনো একটা অক্সিজেনের মাথায় একটা মাইনাস আছে, 9 ও 9 অথবা পুরা দুইজনের মধ্যে যাতায়াত করে, মুভমেন্ট করে। এখন আসে খুঁজি। 3 নম্বর অধ্যায়ে আমরা পড়ছিলাম পরমাণুর মধ্যে ইলেকট্রন মানে কি, প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। না হলে আমি একটু ব্যাক করে দেখাতে পারবো। ওকে, একটু দেখে আনি না, দরকার আছে, একটু দেখানোর প্রয়োজন আছে, দরকার আছে, এখানে একটু দরকার আছে অবশ্যই। আমরা হচ্ছে এখানে গেলাম ওয়াল ওয়ার্ক, এখানে কেমিস্ট্রিতে চলে যাচ্ছি, চ্যাপ্টার 3 তে চলে গেলাম, পিডিএফ ফাইল। হ্যাঁ, কথা না বলি আমরা। দেখো আমি, আচ্ছা আলসামি, সকল স্টুডেন্ট, এই যে এটা হলো আমার চ্যাপ্টার 3 যাই হোক, যেহেতু আসছি, এই যে এখানে একটা পড়াইছিলাম, তখন বলছিলাম এটা এখন বুঝবা না, কিন্তু একটা সময় বুঝবা। যে যৌগমূলকের ক্ষেত্রে যোজনী প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে যৌগমূলকের পাশে লিখতে হয়। আজকে সেটা বুঝছি না আমরা, এটা 3 অধ্যায়ে পড়াইছিলাম না? অবশ্যই যেহেতু পড়াইছি 3 অধ্যায়, তো অবশ্যই এটা পড়ে আসছি। কেন প্রথম বন্ধনীতে আবদ্ধ করে সেটা তো আমরা বুঝলাম, পুরাটারেই একটা আয়নের মতো করে প্রকাশ করার জন্য। সেটা গেল। তারপরে এখানে আমাদের লেখা আছে হলো ওকে, এই যে ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম। বোর্ডে তাকাও, ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি সকল স্টুডেন্টকে। পরমাণু যদি হয় তাহলে যতগুলা ইলেকট্রন থাকে ঠিক ততগুলাই প্রোটন থাকে। আর যদি ধনাত্মক আয়ন হয় তাহলে ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা থেকে তার যত চার্জ থাকে সেটা বিয়োগ করা লাগে। ঋণাত্মক আয়ন হলে ইলেকট্রন সংখ্যা বের করার জন্য প্রোটন সংখ্যার সাথে তার চার্জ যোগ করা লাগে। এটা হলো 3য় অধ্যায়ে বেসিক রুল। তুমি কোনো সময়ে আমার অভিযোগ করতে পারবা না যে আমি তোমার একটা পয়েন্ট মুখস্থ করাইছি। আমার চেষ্টাই হলো তোমার জিনিসগুলো ব্রেনে দেওয়া। ইনশাল্লাহ কোনো না কোনো সময় এটা তোমার ফিডব্যাক, ভালো একটা ফিডব্যাক দেবে। ভুলে গেলে ভয় পাবা না কখনোই, বুঝাইতে পারছি? তাও মুখস্থ করবা না, হ্যাঁ তাও মুখস্থ করবা না। তো আমরা এখন সেটাই তাহলে, হ্যাঁ বিনয় সহিত। তাহলে নাইট্রোজেন তো একটা পরমাণু, কারণ ডান পাশে পদতলে তোমার হলো 1 আর চার্জ নাই, এটাও পরমাণু, কিন্তু এটা কি আয়ন? কোন আয়ন? ঋণাত্মক আয়ন। তোমরা হলো 8 এর বইয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন নামের একটা টপিক পড়ছো, 9 এর বইও আছে, এখানেই আছে, একটু পরে আমরা পাবো। তারপর সমস্যা আমি বুঝে নেব। এখন আসো এখানে বুঝাই। তাহলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত তুমি বলো তো? সালমা বলো, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত? ইয়েস, সালমা বলবা। 7। তাহলে প্রোটন সংখ্যা যদি 7 হয়, ইলেকট্রন সংখ্যা কতগুলা হতে পারে? 7 হবে না? কথা বল না কেন? তাহলে আমি এখানে 7 লিখলাম। অক্সিজেনের প্রোটন সংখ্যা কেউ বলবা না, সালমাকেই বলতে হবে। 8। থ্যাংক ইউ সো মাচ, সিট ডাউন। তাহলে ওর ইলেকট্রন সংখ্যা 8টা, তাই না? ওকে, এখন প্রশ্ন করব হলো, এই আজকের রুমে একবারও প্রশ্ন করে সাফাতকে, তাই না? স্যার দাঁড়াও, রব্বানিত বলো। একটু আগে শিখাচ্ছি মাইনাস চার্জ যুক্ত আয়নের ইলেকট্রন কিভাবে বের করা লাগে। ইলেকট্রন হলো পরমাণুর সাথে চার্জ যোগ করতে হবে। মারিয়া দাঁড়াও, তাসনিয়ে দাঁড়াও, তাসফিয়া বলো তো, ও যে বললো ওর কথাটা ঠিক আছে নাকি ভুল হয়েছে বলো। রব্বানি আর একবার বলো। কার সাথে? চার্জের সাথে প্রোটনের সাথে। তুমি বলো। ওকে, আসি। ঋণাত্মক, এই যে ঋণাত্মক আয়ন হলে প্রোটন সংখ্যার সাথে তার চার্জের নাম্বারটা যোগ করতে হয়। হ্যাঁ, কিন্তু আমি রব্বানির ভুল কোনটুকু? দুইজনেই বসো। রব্বানির আমি কোনটুকু ভুল ধরছিলাম? রব্বানি প্রথমে যেটা বলছো ওটা এক্সাইটেড মোশনে বলছো পরমাণুর সাথে যোগ করা লাগবে, প্রথমে এটা একটু বলছিল। আসো আমি বুঝাই কেন। ধনাত্মক আয়ন মানে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে বিধায়ী সে ধনাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে ত্যাগ করা মানে মাইনাস করা, এর জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। আর ঋণাত্মক মানে সে কারো কাছ থেকে নেয়, নেওয়া মানে কি? তার সাথে যোগ হওয়া। তাহলে যদি কেউ মাইনাস চার্জে চার্জিত হয় তাহলে তার সাথে ওটা যোগ হয়ে থাকে, বুঝছো? তাহলে সেই হিসাবে আমরা এখানে আসি।
ওর নিজের সংখ্যাটা হলো 8, তাছাড়াও এক্সট্রা আর একটা মাইনাস এসে রয়েছে, তার মানে ওর মধ্যে আরো 1 আছে, যোগ করলে হলো 9 হয়। তাহলে এখন এই নাম্বারগুলা যোগ করলে টোটাল কত হয়? কত হয়? 24। তাহলে অ্যান্সার হলো এই যে 24 আসে। অ্যান্সার গুলো আসলে তো বই ওইভাবে আছে, দেবো আর কি, দেখি সামনে ইনশাল্লাহ দেওয়ার নিয়ত আছে। আচ্ছা দেখো, তাহলে এটা হলো অ্যান্সার, আমরা কি বুঝছি? এবার এই প্রশ্নটা সলভ করো নিজেরা, খাতা বের করে। দেখো নাই তো, তাই না? আচ্ছা সলভ করো। ফসফোনিয়াম আয়নের ইলেকট্রন বের করো, বের করতে পারলে তোমাদের প্রাইজ দেবো। আচ্ছা আজকে না, একটু সময় দাও, খাওয়াবো একদিন ইনশাল্লাহ, অনেক ভালো মানের পিৎজা খাওয়াবো তোমাদের। ফসফোনিয়াম, ফসফোনিয়াম শীট থেকে দেখো ফসফোনিয়াম কোথায় পড়ছো? দুইটা যৌগমূলক ধনাত্মক, একটা নাম হলো অ্যামোনিয়াম আর একটা নাম ফসফোনিয়াম। শীটের মধ্যে থেকে ফসফোনিয়াম খুঁজে পেয়েছো? এই শোনো মেয়েরা এন্ড ছেলেরা, এইদিকে তাকাও ছেলেরা। অ্যাকচুয়ালি তোমরা যে যাই কিছু বলো, যদি রসায়নে আসলে বস হইতে চাও, তোমাকে হলো এই যৌগমূলক গুলা যে কোনো ভাবেই হোক আয়ত্ত করতে হবে। আমি একবারে পুরাটাই পড়া দিচ্ছি না, বাসায় এইভাবে পড়তে পারে, মানে 2-3 দিন প্র্যাকটিস করো, দেখবা তুমি এটার সাথে ইউজড হয়ে যাবা। ফস এম হাই বাই সায়ানাই নাই, ফস এম হাই বাই সায়ানাই নাই, ফস এম হাই বাই সায়ানাই নাই, এভাবে বললা দূরে যাই। তো ধরো ধরো এইভাবে তুমি বললা যে বলি এইভাবে পাগল হইতে হবে, তুমি যদি পাগলের মতো না হও তাহলে এই জিনিসটা তোমার ভিতরে আসবে না। আমি পরে গেলাম, আমি তুমি বললাম না, তুমি মনে করলাম তুমি ইজি, আসলে অতটা ইজি না, পরে যারা প্রস্তাব লাগবে। রেডি? এই ফসফোনিয়াম বের করছো? আচ্ছা তাহলে ফসফোনিয়ামের সংকেত হলো এটা, PO4+, এইটাই তো নাকি? তাহলে এখানে ফসফরাস আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, যে কোনো একটা হাইড্রোজেনের মাথায় প্লাস আছে। প্রশ্নে আসলে প্রশ্নটা ভালো করে বুঝি, হাইড্রোজেন আয়ন কত বলো তো? হাইড্রোজেন আয়ন কত এখানে? 1। অ্যান্সার হইলো এখানে কি 1 আছে? এই যে অ্যান্সার। কিন্তু প্রশ্নটা যদি ঘুরে আসে ইলেকট্রন কত, কিভাবে বের করবো বলো? ফসফরাসের ইলেকট্রন হলো 31টা, হাইড্রোজেনের হলো 1টা, এর হলো 1টা, এর হলো 1টা, এর কয়টা বলতে পারলে প্রাইস আছে। আলহামদুলিল্লাহ, ভাল লাগছে। এই যে আমরা কি বললাম, ধনাত্মক আয়ন হলে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে ডিসচার্জ করতে হয়, প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ রাইট 1:1, তাহলে একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিল, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের মাথায় আর কোনো ইলেকট্রনই থাকে না, 0 হয়, ওর মাথায় তখন একটা প্লাস হয়, তাই না? তার মানে বোঝা গেল যে ওর ইলেকট্রনটা এখানে নাই, 0। তাহলে টোটাল ইলেকট্রন নাম্বার হলো 31, আর হলো এখানে 3, 34। তখন অ্যান্সার দেওয়া লাগবে 34। হ্যাঁ প্র্যাকটিস। আচ্ছা 112, হাইড্রোজেন সালফেট মূলকের যোজনী কত? হাইড্রোজেন সালফেট কোনটা বলো তো? হ্যাঁ খুঁজে বের করো। হাইড্রোজেন সালফেট এখানে কোথাও নাই, আছে? গুড, আসো বোর্ডে তাকাও। HSO4, HSO3, HCO3, এখানে সবগুলা একটা করে মাইনাস। এটার নাম বাইকার্বনেট, এই যে কতে কার্বনেট, এটার নাম বাইসালফেট, এটার নাম বাইসালফাইড, কারণ অক্সিজেন একটু কম থাকলে আইড। এখন এই হাইড্রোজেনকে এখানে বাই দ্বারা এখানে একটা হাইড্রোজেন মিন করে। যদি কেউ বাই না বলে, যেমন এর নাম বাইসালফাইড, লিখলাম বাইসালফাইড, তখন এটার উচ্চারণ করবে হলো হাইড্রোজেন সালফাইড, ইয়েস সালফাইড। একটু কষ্ট করা লাগবে আসলে, উপায় নাই। তাহলে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফাইড, বাইকার্বনেট, বাইসালফেট। তাহলে এখানে আছে হাইড্রোজেন সালফেট,
তার মানে হলো হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন সালফেট 8 SO4, এখানে হলো একটা মাইনাস। অ্যান্সার হলো বলছে যোজনী কত, তুমি কি -1 দিবা নাকি শুধু 1 দিবা? শুধু 1 একটু আগে আমরা বলছিলাম যে তার যোজনী চার্জের সংখ্যাটা হলো যোজনী, চার্জের সংখ্যাটা কি, তাইলে তুমি মাইনাস সহ দিলে হয়ে যায় জারণ সংখ্যা, কি হয়ে যায়? আচ্ছা ফসফেট এম হাই বাই সায়ানাই নাই, বোন ফসফারসে কার, যাদের যোজনী 3, বোন ফসফারসে কাদের, তাহলে আমি এই যে লিখলাম PO4 3-, তার মানে হচ্ছে ফসফেট যৌগমূলকের যোজনী হলো 3, বুঝছো তো? ওই দেখো রাজশাহী বোর্ড 2021 সালে আসছে। নিচের কোনটা যৌগমূলক, এটা কি যৌগমূলক? আচ্ছা একটু আগে আমরা কি শিখে আসছিলাম অ্যানালাইসিসে, যৌগ প্লাস মূলক, তার মানে হচ্ছে যৌগও হইতে হবে মূলকও হইতে হবে। এই যে এটা যৌগ বাট এটার মধ্যে কোনো চার্জ নাই, তাই এটা বাদ। এটা যৌগ কিন্তু এটার মধ্যে চার্জ নাই, এটা যৌগ, হ্যাঁ এটা যৌগ এটার মধ্যে চার্জ নাই কিন্তু এটার মধ্যে চার্জ আছে, এখানে NO2-, এখানে ওই মাইনাসটা ওঠে নাই, বুঝছো কি, বুঝছো? আচ্ছা পরবর্তীতে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, কোনটা ধনাত্মক বলো তো? ওই যে আমরা বলছিলাম যাদের নাম শেষে আম থাকবো ওইটুকুরে তুমি ধরে নিবা, পারবা না ইনশাল্লাহ? ওকে প্রবলেম সলভ। আসো যৌগমূলক দ্বারা কিভাবে যৌগ গঠন করতে হয় সেটা শিখে নেই, বাসায় হলো এই যে এটা হলো হোমওয়ার্ক, সবচেয়ে বড় করে থাকবে, ঠিক আছে? বোর্ডে তাকাই, যৌগমূলক দ্বারা কিভাবে আমরা যৌগ গঠন করব, তাকাই এদিকে। আচ্ছা এই জায়গায় এটা কোন গ্রুপের, লি, এটা হলো না কি, রুবি সাজাবে ফ্রান্সে, আমি চতুর্থ অধ্যায়ে এটা বলছিলাম। এটা কয় নাম্বার গ্রুপের মৌল? 1। তাহলে গ্রুপ নাম্বার 1 হলে যোজনী কত হবে? সবার যোজনী 1 একদম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরা হলো গ্রুপ 2 এর মৌল, সো দ্যাট এদের সবার ব্যালেন্সই 2। এখন এইদিকে তাকাও, লিখছি ধাতু, আমি কি এখানে লিখছি গ্রুপ 1 এর ধাতু, তার সাথে একটা ঋণাত্মক যৌগমূলক দিলে সেটা একটা যৌগ হয়, সেটা কি হয়? এর থেকে একটা চুজ করো। লিথিয়াম নিতে বলছো আমাকে, নিলাম। হ্যাঁ আচ্ছা নেওয়া যায় তো, আচ্ছা নিলাম বলছি যেহেতু। তো তোমরা কি দিয়ে প্র্যাকটিস করবা? তোমাদের হলো এইটা এইটা আর এইটা, তোমাদের পরীক্ষা এগুলো আসবে, এগুলা দেওয়া নর্মালি আসে না। এখান থেকে তোমাদের নিতে হবে বেরিলিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত, এগুলা দেওয়া তোরা আসবে না। তাহলে প্র্যাকটিসিং এর জন্য আমরা ইউজ করবো এখান থেকে এই 3টা এক্সামের জন্য, আর বেশি শেখার জন্য তাইলে নিচ থেকে নিতে পারো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই 3টা। তো আমি রুবিডিয়াম নিচ্ছি, একজনে নিতে বলছে। ঋণাত্মক একটা যৌগমূলক নাও, হাইড্রোক্সাইড নিবা? হাইড্রোক্সাইড দেখে বলো তো সংকেতটা কি? গুড, দিলাম OH-। আচ্ছা তাহলে এর মধ্যে দিলাম OH-। তা মাইনাস মাইনাস, এখন এইটুকুর যোজনী এখানে 1, এটার যোজনী এখানে কত? 1। তাহলে এখানে এটার যোজনী 1, এইটুকুর যোজনী 1, যোজনী এক্সচেঞ্জ যদি করি, আচ্ছা পরমাণুর ক্ষেত্রে এটা লাগবে না, শুধু যৌগমূলকে ব্র্যাকেট দেওয়া লাগে, A1 এখানে, A1 এখানে। ফলাফল রুবিডিয়াম ওকে রুবিডিয়াম, হাইড্রোক্সাইড ওকে হাইড্রোক্সাইড, তাহলে এটার নাম কি দাঁড়ায়? রুবিডিয়াম হাইড্রোক্সাইড।
তাহলে এইখানে লিথিয়ামের 1 এই জায়গায় বসাই দিলাম, এই 1 এখানে লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা এগুলা হলো ক্ষার, এটা একটু পরে আসতেছি। এটা গেল গ্রুপ 1। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, গ্রুপ 1 গেল। এবার আমরা দেখবো হচ্ছে গ্রুপ 2 থেকে একটা নেব। তো গ্রুপ 2 থেকে যদি আমরা নেই, ওই পাশ থেকে নিয়ে আসো, ধরো একটা নেও, নিলাম ম্যাগনেসিয়াম। আর একটা বলো, দুইটা বলবা, নিলাম ক্যালসিয়াম। এখন একটা যৌগমূলকের নাম বলো, সায়ানাইড। আচ্ছা, নিলাম CN-। আর একজন আর একটা বলো, ফসফেট, নিলাম ফসফেট। এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, ক্যালসিয়াম ফসফেট। তাহলে এইটুকুর যোজনী কত? 1। এটার যোজনী কত? 2, কারণ এটা গ্রুপ 2 এর মৌল, এদের সবার যোজনী হইলো 2। সবার যোজনী কত? 2। তাহলে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই 2 লাভ থিটা এখানে পাঠাইলাম, এই 1 এখানে পাঠাইলাম, ফলাফল Mg অফ Kmg Cn ব্র্যাকেট অফ 2। তাহলে এইটুকুর নাম ম্যাগনেসিয়াম, এইটুকুর নাম সায়ানাইড। ম্যাগনেসিয়াম। কোনো প্রবলেম আছে? এগুলো মুখস্থ করলে সারা জীবনেও মন থাকবে না। তার চেয়ে বরং এভাবে প্র্যাকটিস করতে 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 নিউরন যখন এগুলা নেবে, নিউরন তোমার হলো ব্রেন একদম স্বাস্থ্যবান হবে, তখন এগুলা এমনি চিন্তা করলে মাথা থেকে বেরিয়ে আসবে। আর তুমি মুখস্থ করবা, জগা খিচুড়ি পাকায় ফেলবা। আসো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী কত? এখন একজনে বলছিল ফসফেট, এটা বোন ফসফারসে মনে আছে না? এটা কিন্তু এই যে এইভাবে প্র্যাকটিস হলো, এম হাই বাই সায়ানাইড, এম হাই বাই সায়ানাইড, একটু প্র্যাকটিস করো, যোজনী 1। ঠিক আছে, এম হাই বাই সায়ানাইড, এম হাই বাই সায়ানাইড, যোজনী হলো 1। আর হচ্ছে তুমি হলো কাসাথাসা ক্লোরাইসি, কাসাথাসা ক্লোরাইসি, কাসাথাসা পাইসা ক্লোরাইসি, কাসাথাসা পাইসা ক্লোরাইসি, যোজনী 2। আর লাস্টে 3 যোজনী হলো বোন ফসফার। 3 যোজনী সব মনে রাখার দরকার নাই আমার স্টুডেন্ট, তুমি জাস্ট এটা মনে রাখো, BO তোমাদের সবচেয়ে বেশি আসবে এই যে এটা আসবেই, এটার যোজনী 3, তুমি এটা মনে রাখবাই যে কোনো ভাবেই হোক, তোমাদের একটা না একটা প্রশ্ন আসবেই, ফসফেট এটার নাম মনে থাকবে। আচ্ছা, তাহলে এখন এইটুকুর যোজনী হলো 3, ব্র্যাকেট দিয়ে এখানে 3 পাঠাইলাম, ব্র্যাকেট দিয়ে এখানে 2 পাঠাইলাম। তাহলে এখানে ক্যালসিয়াম 3, ওকে ক্যালসিয়াম 3, আর এখানে আসলো PO4 ইনটু হলো এই জায়গায় 2, এটুকুর নাম হলো ক্যালসিয়াম, এটুকুর নাম ফসফেট। তাহলে নাম কি দাঁড়ায়? এই হয়ে গেল গা। কোনো প্রবলেম আছে? আচ্ছা, গেলাম গা আমি কিন্তু এখান থেকে। আসো এবার রুল, তারপরে রুল 2, এখানে লিখছি লবণ। এখন আমরা হচ্ছে তো এর আগে বলতাম যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, অমুক একটা লবণ, তমুক একটা লবণ। এখন আর তোমার ভাবতে হবে না, যে কোনো একটা ধনাত্মক যৌগমূলক আর একটা ঋণাত্মক যৌগমূলক তুমি যদি নাও, দুইটা যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে সেটা লবণ হয়ে যাবে। একটা ধনাত্মক যৌগমূলকের নাম বলবে কারে? তুমি বলো, একটা ধনাত্মক যৌগমূলকের নাম বলো। ধনাত্মক যৌগমূলক তোমরা শিখছো এই দুইটা, সেই দুইটা কোথায় আছে কেউ কি আমার একটু বলতে পারো? ফসফোনিয়াম। আচ্ছা, লিখলাম ফসফোনিয়াম, তুমি বসে এবার। আর একজন আর একটা বলো, অ্যামোনিয়াম নিলাম। আনাফ, দাঁড়াও দাঁড়াও, বলো তুমি একটা ঋণাত্মক যৌগমূলকের নাম বলো। যেমন সালফেট, এটা ওই যে সাথে সালফেট সাথে সালফাইড, মনে আছে? বসো, তাহলে এখানে দিলাম সালফেট। আচ্ছা, হ্যাঁ নাইট্রেট নিলেও হইতো। আচ্ছা, তুমি যেহেতু বলছো তোমার কথার জন্য আমি এখানে নিলাম NH4, এখানে নিলাম NO3, তুমি বললা তাই নিচ্ছি। তাহলে দেখো, এটা প্লাস, এটা নাইট্রেট, ওটা হলো ঋণাত্মক। তাহলে এই সবটুকুর যোজনী কত কেউ একজন বলতে পারো? বলো। 1, কারণ এখানে তো একটা চার্জ। এই সবটুকুর যোজনী কত কেউ বলতে পারো? 2। এইবার কারে ব্র্যাকেট দেবো, কারে ব্র্যাকেট দেবো না, সবাই এইটা লাগবে, কারণ যোজন এক্সচেঞ্জের জন্য শুরুতে আর কি। তাহলে এখানে এই যে 1 চলে গেল, কারণ ও একটা আয়নের মতো আচরণ করবে, ব্র্যাকেট দিয়ে 2 এখানে দিলাম, ফলাফল আসতেছে PH4 ব্র্যাকেট অফ 2। আর এইটা তো একের জন্য ব্র্যাকেট রাখার যুক্তিকতা নাই, আছে? তাই এখানে SO4 অফ SO4। এইটুকুর নাম ফসফোনিয়াম, এইটুকুর নাম সালফেট, এই পুরা যৌগটার নাম দাঁড়াইলো ফসফোনিয়াম সালফেট। বুঝতে অসুবিধা আছে? আসো, এইটা এই সবটুকুর যোজন হলো 1, আর এইটুকুর হলো এখানে 2, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। তাহলে এই যে এখানে 1, এই জায়গায় 2, ফলাফল আসতেছে অ্যামোনিয়াম 2 ওকে অ্যামোনিয়াম 2, এই যে এখানে 2, আর এই যে সালফেট ওকে সালফেট। তাহলে এটুকুর নাম অ্যামোনিয়াম, এটুকুর নাম সালফেট। খুবই ইম্পর্টেন্ট একটা পদার্থ অ্যামোনিয়াম সালফেট, যেটা সার হিসাবে ব্যবহার করে। হ্যাঁ বলো, কিছু বলতেছো? এটা কি বুঝছো? একটু পরে যা দেখবো এটাতে মিনিমাম 20টা নৈর্ব্যতিক আছে এই অ্যামোনিয়াম সালফেট দিয়ে, একটু পরেই।
তাহলে এটার নাম কি হইতে পারে? এটার যোজনী হলো এখানে কত বলতো দেখি, 1। এটার যোজনী কত বলতো? কথা বল না কেন? তাহলে 1 1 এখানে বসিয়ে দিলাম, ব্র্যাকেট এখানে 1 দিলাম। এখন পুনরায় ব্র্যাকেট রাখার দরকার আছে? দেখো মজার জিনিস, NH4 ওকে NH4, NO3 ওকে NO3, এই পুরাটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। বুঝছো? লাস্ট আরেকটা লিখি। আচ্ছা দিয়ে দিচ্ছি ছুরি। আচ্ছা ছুরি দিয়ে দিতেছি এখনই। এই লিখলাম অ্যামোনিয়াম, আর এই জায়গায় লিখলাম OH। এখন এই জায়গাকার যোজনী হলো এখানে 1, এই সব টুকের যোজনী হলো এখানে 1। তাহলে যোজনী জানো কিভাবে বসাই? এই 1 এখানে, এটার যোজনী এখানে 1, তাহলে আসতেছে NH4 প্লাস NH4 ওকে NH4 আর OH ওকে OH, এই যেটার নাম হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা হলো একটা ক্ষার। জিজ্ঞেস করো আপনি বুঝলেন কিভাবে ক্ষার? আসো, OH যুক্ত যৌগগুলো সাধারণত কি হয়? ক্ষার বা ক্ষারক হয়। সামনে আসবে এটা একটু পরে, এটা 9 নম্বর অধ্যায়ের নাম হলো অ্যাসিড ক্ষারক। এই যে দেখো 31 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে এটা হলো ময়মনসিংহ বোর্ড 2020 সালের আসছিল। ম্যাগনেসিয়াম ফসফেট, এই যে ম্যাগনেসিয়াম ফসফেট, ফসফেটের সংকেত হলো PO4 আর ম্যাগনেসিয়ামের সংকেত হলো Mg। এইটুকুর যোজনী হলো আমরা জানি হলো 2 দিয়ে দিলাম, এইটুকুর যোজনী 3 আমরা দিয়ে দিলাম। এই যে এখন শর্টকাট করলাম না? তোমারও এরকম শর্টকাট করা লাগবে। বুঝছো কি জিনিসটা? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, না করলে হবে না। তার জন্য প্রথম কাজ হচ্ছে যে এটা এম হাই বাই সায়া নাই নাই, এম হাই বাই সায়া নাই নাই, কাঁচা তাসা পাইসা ক্লোরাইসি, কাঁচা তাসা পাইসা ক্লোরাইসি। এটা করলে আসলে জিনিসটা হলো একটু ছন্দ দেয়া একটু মনে রাখা সহজ হবে প্রথম প্রথম। ঠিক আছে? হাইছো না? আচ্ছা তাহলে এখন এটা কয়টা পরমাণু আছে? এই যে দেখো যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান? হ্যাঁ আচ্ছা, আসলে এইটুকু করা লাগবে, কি করা যাবে? কয়টা ফসফেট আছে? ফসফেট কোনটুকু বলো তো? এই পুরাটুকু না? ওই যে একটা আয়নের মতো আচরণ করবে। তাহলে ব্র্যাকেটে এখানে আছে 2, তার মানে অ্যান্সার হলো 2, এই যে এটা অ্যান্সার। যদি প্রশ্নটা এটা না দিয়ে আমি লিখলাম, এটা কাটা দিলাম, দিয়ে আমি লিখলাম কতটি পরমাণু আছে বের করো, কতটি পরমাণু আছে, তখন কিভাবে বের করবা? এই যে ম্যাগনেসিয়াম লিখলা প্লাস ম্যাগনেসিয়াম এনেছে 3, এখানে আসতেছে PO এর সাথে যোগ, পাশে হইলো 2, তাহলে ব্র্যাকেট যখন উড়িয়ে দেব তখন Mg3 ওকে Mg3 প্লাস ও ওর কাছে যায়, ও ওর কাছে যায়, তাহলে 2 প্লাস ও 8। তাহলে দেখো এটা আছে 3টা, এটা আছে 2টা, এটা আছে 8টা, 8 আর 2 10 13। অ্যান্সার যদি 13 থাকে তখন 13টা অ্যান্সার দেওয়া লাগবে। এই যে নিচে এটার মধ্যে তাই প্রশ্ন, এই যে লিখছে অ্যালুমিনিয়াম সালফেট এর একটা অণুতে কয়টা পরমাণু আছে বের করো। তাহলে কিভাবে বের করব? অ্যালুমিনিয়ামের সংকেত লিখলাম, সালফেটের সংকেত এই যে SO4 দিয়ে দিলাম। এখন এর যোজনী হলো 2, তাহলে আমরা ব্র্যাকেট যদি দেই, অর যোজনী কত? অর হলো তোমার হলো 3, আর অর যোজনী কত? 2। অরে 3 এখানে পাঠাইলাম, অরে 2 এই জায়গায় দিলাম, ফলাফল আসতেছে Al2 ওকে Al2, এই হলো তোমার SO4 ইনটু হলো তোমার 3। তাহলে ওই যেটা যেরকম অ্যানালাইসিস করলাম ওই রকম যদি করি, তাহলে অ্যালুমিনিয়াম 2 প্লাস S প্লাস O4 ইনটু হলো 3, তাহলে আসতেছে অ্যালুমিনিয়াম Al, এই 3 ওর কাছে আসলো, এই 3 ওর কাছে আসলো, 3 প্লাস 3 4 12, 12 আর 3 হলো 15, 15 আর 2 17, এই যে অ্যান্সার হলো 17। এই যে রাজশাহী বোর্ড 2020 আইছে। আচ্ছা তোমরা বোর্ডে তাকাও, আমি যে মাঝখানে প্লাস চিহ্ন দিতেছি এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়ছো। এটা 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 কি লিখছি পড়ো তো দেখি। তোমার নামের শর্ট ফর্ম। এইটা নিয়ে তুমি একজন ম্যাথমেটিশিয়ানের কাছে গেছো, ম্যাথমেটিশিয়ান বলবে এর সাথে বি গুণ এবং বির সাথে ডি হলো গুণ অবস্থা আছে, কিন্তু একজন কেমিস্ট্রির কাছে গেলে বলবে এর সাথে বি বন্ডিং আছে, বির সাথে ডি বন্ডিং আছে, বন্ডিং মানে যোগ অবস্থায় আছে। তাই রসায়নে যদি কোনো এরকম সংকেতগুলা দেখি, আমরা হিসাব নিকাশের জন্য ইনটু থাকলেও আমরা প্লাস দিয়ে নেই। হ্যাঁ বুঝছো আমার কথা? রসায়নে, কিন্তু ম্যাথের জগৎ অনুযায়ী এগুলো আমরা কি বলতে পারি? গুণ না, কিন্তু এখানে গুণ করলে ভুল হবে, মন থাকবে? বন্ডিং এর মাধ্যমে যোগ অবস্থায় আছে। আর 2টা প্রশ্ন সলভ করি তোমাদের ভালোর জন্যই তো। আমি তোমাদের একটা বিষয় বলি, তোমাদের টেক কেয়ার করতেছে জন্য যেন এইবারের পরীক্ষায় সবাই যেন নৈর্ব্যক্তিক নিজের থেকে জ্ঞান খাটিয়ে দিতে পারো। সামনে যে এক্সামটা আসবে ফিজিক্স কেমিস্ট্রি 2টা, এবার যেন পরীক্ষাটা এনজয়েবল হয়, তাই না? যেমন এর আগে কি নৈর্ব্যক্তিক পড়াইছিলাম না, তো ওই জায়গা থেকে আমার একটা রিয়েলাইজ আসছে যে ওদেরকে মানে পার্ট ওয়াইজ এমসিকিউ পড়তে দিতে হবে বাসায়। তো এমনি এমনি পড়লে এগুলো তো মন থাকবে না। আমরা একটা নিয়ম শিখছি, ওই নিয়ম দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করা লাগবে। এখন প্র্যাকটিস করবা কি
করবা না, এটা কিন্তু পুরাটাই তোমার উপর ডিপেন্ড করতেছে। যদি কেউ না করে তাহলে সেই ক্ষতিগ্রস্ত হবো, ওটা আমার কোনো ক্ষতি হবো না, তার নিজেরই হবো। এই যে একটা প্রশ্ন 34, জিঙ্ক নাইট্রেট। জিঙ্ক হলো 30 নম্বর মৌল J10, নাইট্রেট হলো NO3। কারো কোনো প্রবলেম আছে? জিঙ্কের যোজনী 2, কত বলো তো? তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে অর যোজনী 2 বসাইলাম, অর যোজনী 1 বসাইলাম। আর বলছে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? কয়টা আছে নাইট্রেট? নাইট্রেট আয়ন আছে হলো 2টা। নাইট্রেট কয়টা আছে? 2টা। ওটা কি বন্ধ আছিল? হ্যাঁ, মানে লোক আসার কথা ছিল। আচ্ছা, বুঝছো কি জিনিসটা? আচ্ছা আচ্ছা, J10 NO3 এই সবটুকুর যোজনী হলো, এখানে নাইট্রেট কত এম হাই বাস 1, তাহলে এখানে হলো 1। জিঙ্কের যোজনী ছিল 2, তাহলে এই 2 এখানে দিলাম, এই 1 এখানে দিলাম, তাহলে এখানে জিঙ্ক কয়টা আসে, নাইট্রেট কয়টা আসে? আচ্ছা, এবারও সেটা সব কিন্তু বোর্ড প্রশ্ন, ময়মনসিংহ 22 আসছে। কোনটি দ্বিযোজী যৌগমূলক? এখন এইটা পারতে হলে অফকোর্স তোমাকে কি করতে হবে? এখন এই যে ছন্দ একযোজী, এম হাই বাই ছায়া নাই নাই, এম এম এই যেটা বাদ, ছায়া ছায়া ছায়া, তাহলে ছায়াতে হলো CN আর হলো CNO। এই যে এইভাবে এই করতে, ছায়াতে CN CNO CN CNO। এই চার্জ দিব কি রে? ও, এটা তো স্যার বলেছিল একযোজী, তাহলে 1 দিব। এখন প্লাস দিব নাকি মাইনাস দেবো? যাদের আম থাকতেছে তাদের প্লাস দিতেছি, আর যারা আমের বাইরে তারা কি মাইনাস দিচ্ছে, এইভাবে মনে রাখি। তো সেই হিসাবে আমাকে বলা হয়েছে দ্বিযোজী, তাহলে নাইতে নাইট্রেট এটাও বাদ আছে, এই 2টা। এখন এইটা কোনটার মধ্যে পড়ে? ফসফেটের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই অ্যান্সার এটা আসে। এটা অ্যালুমিনিয়াম ফসফেট অণুতে পরমাণু কত? এনে অ্যালুমিনিয়াম লিখলাম, আর ফসফেট হলো PO4। এখন ফসফেট হলো বোন ফসফারসে হ্যাঁ দ্বিযোজী, তাহলে এই যে এটাই তো অ্যান্সার, তাই না? অ্যান্সার এটাই না? এটা তো 3 যোজী, আর এই 2টা তো 1 যোজী। আচ্ছা, এখন আসে এটার ফসফেট মানে এই যে এটার যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী 3। এই যে এইবার নতুন জিনিস এসেছে, কাটাকাটি করে 1 থাকে না, কথা বল না কেন? তাইলে এইবার ব্র্যাকেট দিয়ে এই 1 এখানে, এই 1 এখানে, ফলাফল আসতেছে অ্যালুমিনিয়াম ওকে অ্যালুমিনিয়াম, PO4 ওকে PO4। এবার ব্র্যাকেটের দরকার নাই, আছে কি? তাহলে এখন বলছে পরমাণু কয়টা আছে, দেখো অ্যালুমিনিয়াম কয়টা? 1টা। ফসফরাস কয়টা? 1টা। আর ও কয়টা? 4টা। তাহলে যোগ করলে কত হয়? এই যে অ্যান্সার 6। বুঝছো কি জিনিসটা? তাই বুঝছো? কোন যৌগমূলকের যোজনী নাইট্রেট, এটাই অ্যান্সার। কার্বনেট 2, সালফেট 2, ফসফেট 3। এই দেখো, এটা এই যে এটা হচ্ছে গত বছর ছিল, ঢাকা বোর্ড 24 ছিল। আচ্ছা, পরে যাই, এই যে অসংখ্য আছে। কি বলো তোমরা? তাহলে বাসায় হোমওয়ার্ক নাও, ও রাব্বানি ধরো, রব্বানি সবাই কাইন্ডলি আমাদের একটা ইনফরমেশন ফর্ম ফ্রিডম একাডেমি অফ সায়েন্সের একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে জমা দিও। বাবা মার অভিভাবকের স্বাক্ষর নামের একটা জায়গা আছে না, দেখো তো আছে কিনা? ওই স্বাক্ষর না না, ওই আচ্ছা দেখে তাহলে ছুটি দেই। HW লেখো, HW লেখো আগে। লাইট বই থেকে MCQ শীটের বলো।
এটা হলো আগেকার বানানো ছিল, তো ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পর্যন্ত আগে পড়াতাম। তো ইন্টারমিডিয়েটের পোলাপানরা ওই রোলগুলা দিত। তোমাদের যেহেতু ওইগুলা রোল নাই, রোলের ঘরগুলা ফাঁকা থাকবে, যেগুলো আছে সেইগুলা তোমরা নিবা। আগামী ক্লাসে ফিজিক্স নিয়ে আসবা। নো নেভার, ওই অধ্যায়ে আগামী ক্লাসে হলো জি পাসপোর্ট সাইজের একটা ছবি দিও। হ্যাঁ, তোমরা তো আমার স্টুডেন্ট, মানে আইডেন্টিটির জন্য দিলা, সমস্যা নাই, পাসপোর্ট সাইজের ছবি। আচ্ছা আমি কি বলি একটু শুনে নাও। আগামী ক্লাসে হলো ফিজিক্স পড়বো আমরা। তোমাদের বাসায় যে 50 লেখছি না, আমার পরামর্শ তোমাদের মানতে হবে, মানলে ভালো হবে। পড়ার ফ্লো নষ্ট করা যাবে না। যেমন আমি যখন ফিজিক্সে আছি, বাসায় সেলফ স্টাডিতে ওই 50টা, ধরো মাঝখানে 2 দিন ফিজিক্স পড়াইলাম, ওই 2 দিনে কি করতে হবে, মানে তোমাকে ভাগ করে নিতে হবে যে না না দেখছো না, তোমাকে ভাগ করে নিতে হবে যে আমি স্যার তো ফিজিক্স পড়াচ্ছে, ফিজিক্স পড়তেছে, পাশাপাশি কেমিস্ট্রির ধরো ধরো 2 দিন বা 3 ডেজ পাবা। 3 ডেজে ধরো 15টা 3 15 45টা নৈর্ব্যক্তিক শেষ করে ফেললা, তাই না? পাশাপাশি এটাও প্র্যাকটিস করলা। তো আগামী ক্লাসে ফিজিক্সে আমরা ম্যাথ করব, প্রবতার ম্যাথ করব, যেটা খুব ইম্পর্টেন্ট, সৃজনশীল। আর আর্কিমিডিসের নীতি শিখবো। পানির ভিতরে একটা বস্তু ডুবলে কি পরিমাণ ওজন হারায়, হ্যাঁ, আর মানে ওই হারানো ওজন আর হলো তোমার প্রবতা উপর দিকে কতটুকু বল অনুভব করে, হ্যাঁ, এইগুলো প্যাসকেল আর্কিমিডিস আগামী ক্লাসে ক্লাস করবো। আগামী ক্লাস মিস করবা না, ঠিক আছে? যে কেউ সেটা হোমওয়ার্কসটা দেখে যাও। শীতের টাকা আর কে কে দেবে?